মোনালিসা ও সেনাপতিকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মুক্তির সঙ্গে জেলে দেখা করতে এসেছে সেনাপতি ও মোনালিসা। সেখানে এলেই দেখা যায় মুক্তি অনেক খুশি হয়ে যায়, কিন্তু মুক্তি বলতে থাকে, তোমরা এখনো কেন আমাকে এখান থেকে বের করছো না সেনাপতি? তুই কিছু কেন করছিস না বলতো? তখনই সেনাপতি বলতে থাকে, মা আমি তো চেষ্টা করছি, কিন্তু পারছি কোথায় বলো? আর অভিজ্ঞান দত্ত তো সবকিছু দেখছে, তুমি চিন্তা করো না। খুব শীঘ্রই তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে। আর ওই যে কমলেশ আঙ্কেল আছে না, উনিও সবটা দেখছে। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, মুক্তি মাসি আমরা একটা বড় কাজ করেছি, যেটার কারণে তুমি অনেক খুশি হবে। আমরা দাদুকে এখনো ব্যাপারটা জানাইনি। তখন এ কথা শুনে দেখা যায় মুক্তি বলতে থাকে, কি করেছো মোনালিসা? তখনই মোনালিসা গয়নার ব্যাপারটা সবকিছু মুক্তিকে বলে দেয়। এটা শুনে খুশি হয়ে যায় মুক্তি। তখনই মুক্তি বলতে থাকে, আমাদের নতুন করে একটা প্ল্যান সাজাতে হবে, আমাদের একটা প্ল্যান করতে হবে। সেটা যাই হোক না কেন, কম্পাসকে যেভাবে হোক সরিয়ে দিতে হবে। কম্পাস থাকলে কিছুতেই আমরা চৌধুরীদের পথে বসাতে পারবো না, চৌধুরীদের কিছুতেই শিক্ষা দিতে পারবো না। তাই আমাদের যে করে হোক কম্পাসকে এখান থেকে সরিয়ে দেওয়াটা দরকার, কম্পাসকে সরিয়ে দিতে হবে। এই কথা শুনে মোনালিসা বলতে থাকে, মুক্তি মাসি তুমি তো জেলের মধ্যে, তুমি কি করে এসব করবে? আর আমরা আমরা পারবো? আমাদের দেখে এরকম মনে হচ্ছে তোমার? আমাদের দ্বারাই হবে কি কাজটা? তখনই এ কথা শুনে মুক্তি বলতে থাকে, আমি তো এখান থেকে বেরোবই, আর যদি নাও বেরোতে পারি তোমাদের দুজনকে যে করে হোক কাজটা সামলাতে হবে, তা না হলে কিছুতেই হবে না। কম্পাসকে ও বাড়ি থেকে ছড়িয়ে দিতেই হবে, যে করে হোক কম্পাসকে হয় মেরে ফেলতে হবে, তা না হলে বিহানের জীবন থেকে এমন ভাবে সরাতে হবে ও যেন কখনো বিহানের সামনে দাঁড়াতে না পারে। বিহান যেন ওকে কখনোই আর বিশ্বাস করতে না পারে, ওকে যেন বিহান সারা জীবন ঘৃণাই করে যায়। এ কথা শুনে দেখা যায় মোনালিসা বলতে থাকে, মুক্তি মাসে আদৌ কি সেটা করতে পারবো বলতো? সেটা কি হবে? বিহান তো কম্পাসকে এখন অন্ধবিশ্বাস করছে, কম্পাসকে ছাড়া কিছুই বুঝছে না। সবকিছুতেই কম্পাস, শুধু কম্পাসকেই চোখে হারাচ্ছে। আমার আমার জাস্ট এতটা বিরক্ত লাগছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি কিচ্ছু বলতে পারছি না। ও বাড়িতে আমি অনুষ্ঠানে গিয়েছিলাম, তো নববর্ষের অনুষ্ঠান পালন করছে ওরা। কত সুন্দর করে নববর্ষের অনুষ্ঠান করছে। দেখেছো ভক্তি মাসি? তোমাকে বাড়ি থেকে বের করে জেলে ঢুকিয়ে দিয়ে এখন নিজেরা উৎসব পালন করছে। এসবের প্রতিশোধ তো নিতেই হবে, তাই না? ওখানে থাকার কথা ছিল আমার, আর সেখানে বিহানের সঙ্গে ডান্স করছে কম্পাস। এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তখনই মুক্তি বলতে থাকে, চিন্তা করো না মোনালিসা, কথাই আছে না, এক মাঘে কখনো শীত যায় না, ঠিক সেরকমই আমাদেরও তো দিন ঘুরতে পারে, তাই না? তখন মোনালিসা বলতে থাকে, হ্যাঁ মুক্তি মাসি একদম ঠিক বলেছো। এখন এখন আমরা ভাবছি গয়নাগুলো কোথায় রাখবো। গয়নাগুলো আমার বাড়িতে আপাতত আছে, আমি এখনো দাদুকে কিছু জানাইনি। তখনই মুক্তি বলতে থাকে, তোমার দাদুকে জানানোটা দরকার মোনালিসা, তা না হলে যদি কোনো বিপদে পড়ে যাও তবে কিন্তু তোমার দাদু অনেক রেগে যাবে। তখনই মোনালিসা বলতে থাকে, ঠিক আছে মুক্তি মাসি, এজন্যই তোমার কাছে এসেছিলাম, তোমার থেকে শুনতে দাদুকে ব্যাপারটা জানাবো কিনা। তখনই মুক্তি বলতে থাকে, হ্যাঁ জানিয়ে দাও, তোমার দাদুকে ব্যাপারটা জানাও, পরে সবকিছু দেখা যাবে। এরপরে দেখা যায় সেনাপতি ও ও ও মোনালিসা সেখান থেকে বেরিয়ে যায়। বাড়িতে এসে দুজনে প্ল্যান করতে থাকে কি করে সবকিছু অভিজ্ঞান দত্তকে জানাবে। এরপরে মোনালিসা বলতে থাকে, সত্যি সেনাপতি, দাদু যদি এসব কিছু জানতে পারে না, দাদু অনেক খুশি হবে, দাদু আমাকে নিয়ে অনেক প্রাউড অফ ফিল করবে। তখন সেনাপতি বলতে থাকে, সত্যি রে, তো দাদু অবশ্যই তোকে নিয়ে প্রাউড অফ ফিল করবে। আর দেখলি না আমার মা কতটা খুশি হয়েছে? ঠিক সেরকম কমলেশ চৌধুরী আর অভিজ্ঞান দত্ত দুজনেই অনেক খুশি হয়ে যাবে। এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্ত বাড়ি চলে আসে। তখনই মোনালিসা নিজের ঘরে নিয়ে যায় আর বলতে থাকে, দাদু আমরা একটা কাজ করেছি, তোমাকে না জানিয়েই করেছি। অবশ্য কাজটা ভালোই করেছি, তুমি দেখিয়ে দেখো তো কাজটা ঠিক হয়েছে কিনা। এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কি করেছো তুমি মোনালিসা? দেখি কিসের কথা বলছো। এরপরে গয়নার ব্যাগটা বের করে অভিজ্ঞান দত্তের হাতে দেয় মোনালিসা। তখনই অভিজ্ঞান দত্ত বলতে থাকে, এটা কি মোনা? তখনই মোনালিসা বলতে থাকে, দাদু এটা এটা অখিলেশ চৌধুরীদের সম্পত্তি, এটা ওদের ওদের গয়না, এগুলো ওদের ওদের পৈতৃক সম্পত্তি। এগুলো ওরা বন্ধক দিয়ে লোন নিতে চেয়েছিল, সেই লোনের টাকা দিয়ে ওদের যে কমলেশ চৌধুরী একটা লোনে ফাঁসিয়ে দিয়েছে না, সেই লোনটা শোধ করতে চেয়েছিল। তাই আমরা দুজনে মিলে গয়নাগুলো ওখান থেকে সরিয়ে নিয়ে এসেছি। এ কথা শুনে অভিজ্ঞান দত্ত খুশি হয়ে যায় আর বলতে থাকে, তুমি তুমি একদম ঠিক কাজ করেছো মোনালিসা, তুমি এই তো আমার নাতনির বুদ্ধি হয়েছে। এখন এখন সত্যি তোমার মাথায় একটু ব্রেন কাজ করছে। তুমি তুমি একদম ঠিক কাজ করেছো, গয়নাগুলো আমার কাছে দাও, আমি রেখে দিচ্ছি। তখনই
তখনই সেনাপতি বলতে থাকে, গয়নাগুলোতে কিন্তু আমারও ভাগ আছে, আমি কিন্তু সমানভাবে নিয়ে এসেছি। ওর থেকে আমার আমার অবদান কিন্তু বেশি ছিল। আমি পাঁচিল টপকে ভিতরে ঢুকেছি, পাইপ বেয়ে উপরে উঠেছি, এরপরে গয়নার ব্যাগটা নিয়ে আবার পাইপ বেয়ে নেমে পাঁচিল টপকে বেরিয়ে এসেছি, তাই কিন্তু অবদানটা আমার বেশি। তাই আমরা দুজন কিন্তু সমান সমানই পাবো। তখনই অভিজ্ঞান দলটা বলতে থাকে, ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে। এখন এখন এগুলো এভাবে রাখাটা সেফ নয়, কারণ মোনালিসা, তোমার মাকে তো তুমি চেনো, একবার যদি জানতে পারে সবকিছু কিন্তু ও বাড়িতে জানিয়ে দেবে। তখন কি কি হতে পারে তুমি জানো? তখনই মোনালিসা বলতে থাকে, দাদু, তুমি এক্ষুনি গয়নাগুলো কোথায় রাখবে রেখে দাও, আমি তোমাকে বাধা দেব না। এরপরে সেনাপতি ও মোনালিসা দুজনে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুজনে একসঙ্গে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেলে তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, সত্যি মোনালিসা, এবার তুমি একটা কাজের কাজ করেছো, কিন্তু এটার জন্য যদি কোনো গন্ডগোল হয় তবে তো ঝামেলায় পড়ে যাব। কম্পাসকে তো বলা যায় না, ও যদি কোনোভাবে কোনো কিছুতে কোনো কিছুতে ধরতে পারে তবে তো অবশ্যই তোমাকে ছাড়বে না। তখনই দেখা যায় অভিজ্ঞান দত্ত আরো বলতে থাকে, যাই হোক, মোনালিসা কাজটা একটা ঠিক করেছে, কালকে তো ওদের সবকিছু নিলামে উঠবে, কাল সকালেই তো নিলাম, তো এই নিলামটা শেষ হয়ে গেলে ওরা পথে বসে গেলে তখনকার ব্যাপার তখন দেখা যাবে। ওরা চাইলেও তার বাড়িটা ফিরিয়ে আনতে পারবে না। তখনই তখনই দেখা যায় শ্রেষ্ঠা সেখান দিয়ে যাচ্ছে। শ্রেষ্ঠা সেখান দিয়ে যেতে যেতে থাকলে তখনই অভিজ্ঞান দত্তের হাতে ব্যাগটা দেখে ফেলে শ্রেষ্ঠা, আর বলতে থাকে, ওটা কিসের ব্যাগ? এরপরে অভিজ্ঞান দত্তকে কথা বলতে শুনে ফেলে। তখনই শ্রেষ্ঠা অবাক হয়ে যায় আর বলতে থাকে, তার মানে যেদিন পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছিল সেদিনই মোনালিসা এই জঘন্য কাজটা করেছে। ওদের বাড়ি থেকে ওদের এই গয়নাগাটি গুলো নিয়ে এসে ওর দাদুর হাতে দিয়েছে। তুই এখনো শুধরালি না মোনালিসা, তোকে আমি বারবার বলেছিলাম এখনো সময় আছে, নিজেকে নিজেকে শুধরে নে, নিজেকে পাল্টে নে, কিন্তু তোকে আমি কোনোভাবেই এই কথাগুলো বোঝাতে পারলাম না। এখন যে কি করি না আমি। এরপরে দেখা যায় শ্রেষ্ঠা নিজের ঘরে চলে যায়। সেখানে গিয়ে দরজা আটকে কম্পাসকে ফোন করে আর বলতে থাকে, কম্পাস মা, তোকে একটা কথা বলার জন্যই ফোন করেছিলাম। তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ কাকিমণি বলো। তখনই এ কথা শুনে দেখা যায় শ্রেষ্ঠা বলতে থাকে, তোদের বাড়ি থেকে কি কোনো ব্যাগ চুরি হয়েছে? তখন এ কথা শুনে অবাক হয়ে যায় কম্পাস বলতে থাকে, কেন কাকিমা, তুমি হঠাৎ এই কথা বলছো? তখনই দেখা যায় চেষ্টা বলতে থাকে, বল না ব্যাগ চুরি হয়েছে কিনা। তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, হ্যাঁ কাকিমা, আমাদের আমাদের বাড়িতে একটা গয়নার ব্যাগ ছিল, সেই ব্যাগটা পাওয়া যাচ্ছে না। পয়লা বৈশাখের দিন কাকাই ব্যাংক থেকে উঠিয়ে মায়ের কাছে দিয়েছিল। মা সেই গয়নাগুলো আলমারিতে রাখার পরে সবাই মিলে নিচে অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এরপরে কেউ বা কারা গয়নাগুলো চুরি করে দিয়ে গেছে। এ কথা শুনে আকাশ থেকে পড়ে শ্রেষ্ঠা বলতে থাকে, আমি যদি বলি গয়নাগুলোর হদিশ আমি জানি, তুই কি উদ্ধার করতে পারবি? তখন এ কথা শুনে কম্পাস অবাক হয়ে যায়। কম্পাস বলতে থাকে, বলো না কাকিমা, তুমি জানো ওই গয়নাগুলোর উপর কত কি নির্ভর করছে? ওই গয়নাগুলোর উপরে সবকিছু নির্ভর করছে। আহ, কাল সকালে কাল সকালে এদের চৌধুরীদের যত সম্পত্তি আছে সবকিছু নিলামে উঠবে। যদি ওই গয়নাগুলো ফিরিয়ে আনা যায়, সেই গয়নাগুলোর মাধ্যমে আমরা সমস্ত ঋণ শোধ করে নিজেদের বাড়ি, জায়গা জমি সবকিছু সেফ রাখতে পারবো। তখন শ্রেষ্ঠা বলতে থাকে, তো এই কথাটা বলতে আমার খারাপ লাগছে, কিন্তু এটাই ফ্যাক্ট। এই কাজটা আর কেউ করেনি, মোনালিসাই করেছে। মোনালিসা গয়নার ব্যাগটা নিয়ে এসে ওর দাদুর হাতে দিয়েছে। আমি আমি এই মাত্র দেখলাম ওর দাদু গয়নাগুলো দেখছে আর বলছে, মোনালিসা কাজটা একদম ঠিক করেছে। মোনালিসা গয়নাগুলো এনে ওই চৌধুরীদের পথে বসিয়ে দিতে আমাকে সাহায্য করেছে। তখন এ কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় কম্পাস বলতে থাকে, কাকিমণি, তুমি শুধু দেখো গয়নাগুলো দাদু কোথায় রাখে, এরপরে প্লিজ আমাকে সেই অনুযায়ী খবর দিও, তারপরে আমি দেখছি ওই গয়নাগুলো যদি আমি ফিরিয়ে আনতে পারি তবে যে কতটুকু আমাদের সাহায্য হবে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এরপরে দেখা যায় তখনই শ্রেষ্ঠা উকি দিয়ে দেখতে থাকে অভিজ্ঞান দত্ত গয়নাগুলো কোথায় রাখে। এরপরে অভিজ্ঞান দত্ত গয়না রাখার সময় সবকিছু দেখে ফেলে ও জেনে ফেলে শ্রেষ্ঠা। এরপরে কম্পাসকে সে অনুযায়ী সবকিছু বলে দেয়। তখনই কম্পাস বলতে থাকে, কাকিমণি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি ও বাড়িতে পুলিশ নিয়ে যেতে বাধ্য হব, কারণ এতগুলো মানুষের ভবিষ্যৎ আছে ওই গয়নাগুলোর মধ্যে জড়িয়ে। এতগুলো মানুষকে রাস্তায় দাঁড়াতে হবে, আমি তো পারি না ওদেরকে রাস্তায় দাঁড়িয়ে দিতে, তাই না? সবটা জানার পরেও এভাবে কোনোভাবে আমি ওদেরকে রাস্তায় দাঁড় করাতে পারি না। আর আমার যতদূর বিশ্বাস, আমরা যদি একা চাই কোনোভাবেই দাদু সার্চ করতে দেবে না। তখন শ্রেষ্ঠা বলতে থাকে, তুই চিন্তা করিস না কম্পাস মা, তুই চলে আয়, তুই পুলিশ নিয়ে এসে সবটা খুঁটিয়ে দেখ। আর মোনাকেও একবার শাস্তি না দিলে নয়, শাস্তি ওকে পেতেই হবে। ও অনেকবার বেড়ে গেছে, ওকে এভাবে ছেড়ে দেওয়াটা একদম ঠিক হচ্ছে না। এরপরেই
এরপরে দেখা যায় যে বলা সেই কাজ। কম্পাস ফোনটা কেটে বিহানকে সঙ্গে নিয়ে থানায় চলে যায়। সেখানে গিয়ে থানার অফিসারকে নিয়ে দত্ত বাড়িতে চলে আসে। সেখানে এসে অভিজ্ঞান দত্তকে ডাকতে থাকে বড়বাবু। তখন অভিজ্ঞান দত্ত অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি ব্যাপার, আপনি এখানে? তখনই বড়বাবু বলতে থাকে, আপনাদের বাড়িতে এলাম সার্চ করতে, সার্চ ওয়ারেন্ট আছে আর আপনাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এই কথা শুনে অবাক হয়ে যায় অভিজ্ঞান দত্ত। অভিজ্ঞান দত্ত বলতে থাকে, এসব কি বলছেন, কে মামলা করেছে আমার বিরুদ্ধে, আমি কি করেছি? তখন এই কথা শুনে অফিসার বলতে থাকে, গত পয়লা বৈশাখে চৌধুরী বাড়ি থেকে তাদের অনেকগুলো গয়না চুরি হয়ে গেছে। জানা গেছে যে গয়নাগুলো এ বাড়িতেই আছে, তাই আমরা সার্চ করব। তখনই অভিজ্ঞান দত্ত সার্চ করতে না দিতে চাইলে তখন পুলিশ অফিসার বলতে থাকে, তার মানে গয়নাগুলো আপনার বাড়িতেই আছে, তাই তো? তার কারণে আপনি এতটা ভয় পাচ্ছেন। তাড়াতাড়ি গয়নাগুলো বের করে দিন মশাই, অনেক হয়েছে, আর নয়, অনেক নাটক করেছেন আপনারা। আমার এবার বিশ্বাস হয়ে গেছে যে আপনারা এইসবের জন্য এরকম এরকম নাটক করেন, তাই না? তখনই এই কথা শুনে দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আপনি ভুলে যাচ্ছেন আমি ব্যারিস্টার অভিজ্ঞান দত্ত, আমার সঙ্গে এভাবে কথা বলা যায় না। তখনই অফিসার বলতে থাকে, আপনার সঙ্গে এভাবে কথা বলা যায় না, তবে কিভাবে কথা বলবো? কোনো যদি ক্রিমিনালের সঙ্গে অফিসারদের কথা বলা শেখাতে হয়, সেটা সেটা তবে আপনার থেকে আমি শিখবো না। সেটা আমাদের ওপরে হেড অফিসের স্যার আছে, উনি আমাদের শিখিয়ে দেবেন কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। আপনি এখন আমাদের সার্চটা করতে দিন। এরপরে দেখা যায় কম্পাস ও বিহান দুজনের ভিতরে ঢুকে যায়। তখনই মোনালিসা দেখে ভয় পেয়ে যায়। মোনালিসা মনে মনে বলতে থাকে, ওরা কি করে জানলো যে আমি গয়নাগুলো এনেছি? এরপরে দেখা যায় যে যে জায়গায় কথা বলেছিল শ্রেষ্ঠা, সেই জায়গায় না দেখে কম্পাস আগে আশেপাশে দেখতে থাকে, যেন কোনোভাবে ওরা বুঝতে না পারে। এরপরে শেষ মুহূর্তে গিয়ে শ্রেষ্ঠার বলা জায়গায় হাত দিতে গয়নার ব্যাগটা বেরিয়ে আসে। এরপরে ভয় পেয়ে যায় অভিজ্ঞান দত্ত ও মোনালিসা। তখনই অফিসার দেখা যায় সেনাপতি, মোনালিসা, অভিজ্ঞান দত্ত সবাইকে অ্যারেস্ট করে। তখনই অভিজ্ঞান দত্ত সেখান থেকে ছাড়িয়ে আসে, কারণ অভিজ্ঞান দত্তের সেরকম কোনো জটিল কেস না হয় অভিজ্ঞান দত্ত বেরিয়ে আসতে পারে। এরপরে দেখা যায় কম্পাস ও বিহান সেখানে যায়। তখনই মোনালিসা বলতে থাকে, আমি তোমাদের ছাড়বো না কম্পাস, তোকে আমি কিছুতেই ছাড়বো না, তোর কারণেই আমার আজকে এত কিছু হয়েছে, তোকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। এই কথা শুনে দেখা যায় তখনই কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, তুই আমার কি করবি মোনালিসা? তো সত্যি তোকে দেখে আমার করুণা হচ্ছে, তোকে দেখে আমার ঘৃণা হচ্ছে, তোর জন্য আমি এতটা ট্রফি দিয়ে এসেছি, আর আজকে তুই এভাবে এভাবে দাঁড়িয়ে আছিস, ঠিক? তখনই এই কথা শুনে দেখা যায় সেনাপতি বলতে থাকে, এই মেয়ে, অনেক বাড়াবাড়ি হয়েছে, অনেক বলেছো, আর নয়, নিজের জ্ঞানগুলো নিজের কাছে রাখো। নিজেকে এতটাই বড় মনে করো না, যার কারণে তুমি মানুষ ছোট করতে দুবারও ভাববে না। তখন এই কথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, ও তাই, তুমি আমাকে আমাকে কথা বলতে হয় কি করে সেটা শেখাবে? তুমি আমাকে সহবত শেখাবে? তখনই সেনাপতি বলতে থাকে, আমি সেভাবে বলিনি, আমি বলেছি ও একটু টায়ার্ড আছে, ওকে জল খেতে দাও। তখনই এ কথা শুনে কম্পাস বলতে থাকে, ঠিক আছে। এরপরে কম্পাস বড়বাবুকে বলতে থাকে, আপনি কোনোভাবে এই মোনালিসা দত্তকে ছাড়বেন না, উনি আমাদের অনেক অন্যায় করেছে। আজকে যদি গয়নাগুলো ফিরে না পেতাম, বুঝতে পারছেন আমাদের কি হাল হতো, আমাদের কোথায় গিয়ে দাঁড়াতে হতো। তখনই দেখা যায় মোনালিসা বলতে থাকে, তোদের আমি ওখানেই দাঁড় করাবো, যে করে হোক তোদের আমি ওখানেই দাঁড় করাবো, চিন্তা করিস না। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, তুমি কিচ্ছু করতে পারবে না মোনা ম্যাডাম, সবকিছু এই কম্পাস ঠিক করে নেবে, আর অলরেডি ঠিক করে নিয়েছেও, তুমি একদম চিন্তা করো না। তখন এ কথা শুনে দেখা যায় মোনালিসা বলতে থাকে, আমি তোমাদের কাউকে ছাড়বো না, যে করে হোক আমি তোমাদের পথে বসাবো। বিহানে সে আমার কাছে টাকা ভিক্ষে চাইবে, তার বিনিময়ে আমি আমি আমার করে নিব ওকে, আর তুমি তো বিহানের জীবন থেকে একদম দূরে চলে যাবে। ঠিক তখনই অফিসারের সামনে বিহান মোনালিসার গালে থাপ্পড় মারে আর বলতে থাকে, তোমার লজ্জা করছে না এই কথাগুলো বলতে? তুমি এসব কথা কি বলছো? তোমার লজ্জা পাওয়া উচিত। একবারই বিয়ে করাটা সম্ভব, আর সেই বিয়েটা আমি কম্পাসকে করেছি, আমি আমার কম্পাসকে নিয়ে জীবনে অনেক সুখী। তুমি কেন এভাবে আমার সঙ্গে এরকম গেম খেলছো বলো তো? তখনই মোনালিসা বলতে থাকে, বিহান, আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন বোঝো না? তোমাকে ভালোবেসে আমি এরকম পাগলামো করি, কিন্তু তুমি কিছুতেই আমাকে মেনে নিতে পারো না। কিন্তু কেন মেনে নিতে পারো না? আমাকে মেনে নিতে হলে তোমাকে মেনে নিতেই হবে।